ওকে, আজকে আমরা হচ্ছে গিয়ে সিএফসি থেকে শুরু করব। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন সিএফসির মিনিংটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এখন সিএফসির হচ্ছে বিভিন্ন টাইপস আছে, যেমন হচ্ছে সিএফসি হচ্ছে 11 আছে, সিএফসি হচ্ছে এখানে একটা নাম্বার যে কোনো সংখ্যক নাম্বার দিতে পারে, 14 হতে পারে, হ্যাঁ, বা 114 হতে পারে, 121 হতে পারে, এরকম যে কোনো সংখ্যক একটা নাম্বার দেওয়া থাকতে পারে। এখন এদের সংকেতগুলো তাহলে কত ধরনেরই তো সিএফসি হয়, নাম্বারটা চেঞ্জ হওয়ার কারণে কি সংকেতটাও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে এখন দেখো, এভাবে ভিন্ন ভিন্ন হচ্ছে নাম্বারিং ওরা সিএফসিটার সংকেতটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক শিখব, যেটা অ্যাডমিশনে হচ্ছে শেখানো হয়। তোমার বইতে একটু ভিন্নভাবে দেওয়া আছে, তো আমি যেভাবে বলতেছি সেভাবেই আমার মনে হয় সহজ হবে। এটা যদি আমরা খেয়াল করি, রিভার্স ওয়েতে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারবো, তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে খুব সহজেই আমরা সংখ্যাটা বের করতে পারবো। তুমি দেখো, যদি বলা হয় যে সিএফসি 11-এর সংকেত কি, সংকেত কোনটি? এখন দেখো, সিএফসি 11-এর সংকেত হচ্ছে CFCl3। এটা হচ্ছে সিএফসি 11-এর সংকেত। তো এরকম এই সংকেতটা আমাদের মুখস্থ না রেখে আমরা টেকনিক্যালিও এই সংকেতটা আয়ত্ত করতে পারি। সো টেকনিক্যালি আমরা এই সংকেতটাকে কিভাবে আয়ত্ত করতে পারি, দেখো এখানে নাম্বারটা কত, 11। যে নাম্বারটা, স্যার, হ্যাঁ বলো। এটা PL3 না 5? CL3। আচ্ছা স্যার। CL3 লেখা হয়েছে। লিজা, রূপা হচ্ছে গিয়ে এমান থেকে আবার ক্লাস শুরু করার কথা ছিল, ওর সাথে কমিউনিকেশন হয়েছে তোমার শীঘ্রই? না স্যার, দুই একদিনের কথা হয়নি, তার আগে হয়েছিল। আচ্ছা, তো ওকে বলো ক্লাস ও এ মাস থেকে কন্টিনিউ করার কথা বলছিল। আচ্ছা স্যার। ওকে, তাহলে এখানে দেখো আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে সিএফসি 11। তাহলে এই 11-এর সাথে আমরা হচ্ছে 90 যোগ করব। যে নাম্বারটা থাকবে, এখানে আমরা আরও উদাহরণ দিব, এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে 90 যোগ করব। যোগ করে আমরা পাই কত, দেখো 101 পেয়েছি না, 101 পেয়েছি। এখন এখানে ফার্স্ট ডিজিট হচ্ছে আমাদের কার্বন সংখ্যাকে নির্দেশ করবে। তা ফার্স্ট ডিজিট হচ্ছে কি, এটা। তাহলে হচ্ছে আমরা বলতে পারি কার্বন আছে কয়টা, একটা। এখানে এক মানে কি, কার্বন আছে একটা সংখ্যায়। সেকেন্ড যে ডিজিটটা থাকবে, সেই ডিজিটটা হচ্ছে আমাদের হাইড্রোজেনকে নির্দেশ করবে। সেকেন্ড ডিজিটটা হচ্ছে 0। তাহলে এই যে সিএফসি 11-এ কোনো হাইড্রোজেন নেই। থার্ড যে ডিজিটটা, সেই ডিজিটটা নির্দেশ করবে ফ্লোরিনকে। তাহলে থার্ড ডিজিট আছে কত, দেখো অন। তাহলে এই যৌগটায় ফ্লোরিন আছে কয়টা, একটা। তারপরে যৌগের জন্য যদি বাকি কোনো মৌল দরকার হয় যোজনী পূর্ণ করার জন্য, সেই বাকি মৌল আমরা ক্লোরিন নিব। তাহলে দেখো, এই যৌগটার জন্য যদি গাঠনিক আঁকো, আমরা কার্বনের জানি কি, কার্বন হচ্ছে কি আমরা যোজনী জানি কত, কার্বনের যোজনী জানি হচ্ছে 4। তাহলে দেখো এখানে কার্বনের যোজনী কত হয়েছে, কেবল 1 হয়েছে, বাকি এখনও 3টা আছে। তাহলে আমাদের সেই ঘাটতিগুলো পূর্ণ করতে আমাদের ক্লোরিন লাগে। তাহলে ক্লোরিন কয়টা লাগলো, 3টা। তাহলে দেখো সিএফসি 11-এর সংকেতটা আমরা টেকনিক্যালি এভাবে বের করে নিতে পারি। আমরা কি বুঝছি? জি স্যার, জি স্যার। আমি আবার রিপিট এবার একটু করতেছি বিভিন্ন রকমের সিএফসি আছে। সিএফসির পরে এখানে একটা নাম্বার দেওয়া থাকে, ভিন্ন ভিন্ন নাম্বার হতে পারে, 11, 14, 21, মানে যে কোনো নাম্বার হতে পারে। এখন এই নাম্বার বিশিষ্ট যৌগের সংকেত মনে রাখাটা হচ্ছে টাফ, তুমি কতগুলো সংকেত আর মুখস্থ করবা। সেক্ষেত্রে এই সংকেতগুলো হচ্ছে আমরা একটু টেকনিক্যালি বা লজিক্যালি আমরা হচ্ছে মনে রাখতে পারি। সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এখানে দেখো যে নাম্বারটা দেওয়া থাকবে, এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে হচ্ছে আমরা 90 যোগ করব। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিকটা অবলম্বন করার জন্য। যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে 90 যোগ করব। তো নাম্বার দেওয়া আছে 11, সেজন্য 11-এর সাথে কত যোগ করলাম, 90 যোগ করলাম। যোগ করে আমরা যোগফল পাচ্ছি কত, 101। এখন দেখো এখানে যে যোগফল যেটা পাবা, সেই যোগফলের
ফার্স্ট ডিজিট বলতে এইটা 101-এর প্রথম ডিজিট এইটা, এটা দ্বিতীয় ডিজিট, এটা হচ্ছে তৃতীয় ডিজিট। তা ফার্স্ট ডিজিটটা হচ্ছে কার্বন সংখ্যাকে নির্দেশ করবে। সেকেন্ড যে ডিজিটটা থাকবে এটা হাইড্রোজেন সংখ্যাকে নির্দেশ করবে। থার্ড যে ডিজিট থাকবে এটা ফ্লোরিনকে নির্দেশ করবে। এরপর যদি ওই যৌগটা হচ্ছে যোজনী পূর্ণ করার জন্য অন্য কোনো মৌল দরকার হয়, সেই মৌল হিসাবে ব্যবহৃত হবে ক্লোরিন। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 101, তার মানে কার্বন আছে কয়টা? একটা। এরপরে দেখো আমাদের হচ্ছে গিয়ে আমাদের কি আছে, আমাদের হচ্ছে গিয়ে এরপরে সে 0, তার মানে হাইড্রোজেন আমরা কত লিখবো? একটাও লিখবো না, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 0। এরপরে দেখো আমাদের আছে 1 মানে তৃতীয় ডিজিট হচ্ছে ফ্লোরিন, তাহলে একটা ফ্লোরিন দিলাম। এখন এর জন্য যদি গাঠনিক আমরা তৈরি করতে যাই, গাঠনিক তৈরি করতে গেলে আমরা একটা ফ্লোরিন দিলাম, বাট 3টা বন্ধন বা 3টা হাত কিন্তু কার্বনের এখনও খালি আছে। সেই 3টা হাত পূর্ণ করার জন্য আমাদের কি 3টা ক্লোরিন দিতে হবে। তাহলে কয়টা ক্লোরিন লাগলো? 3টা। তাহলে দেখো CFC11-এর সংকেত হচ্ছে এটা। এখন দেখো আমরা যদি হচ্ছে গিয়ে আরেকটা সংকেত যদি আমরা কনসিডারেশনে নেই, যে ধরো CFC আর একটু বড় নিলাম, মনে করো 114 নিলাম। CFC 114 সংকেত যদি তোমাকে আয়ত্ত করতে বলা হয়, তো অ্যাজ ইউজুয়াল দেখো একদম ফার্স্ট থেকে খেয়াল করো সবাই, এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে আমাদের কাজ কি? 90 যোগ করা। তো আমরা 90 যোগ করব। 90 যোগ করলে এখানে কত হবে দেখো, আমাদের হবে কত? 204। যোগফল হচ্ছে 204। আমি আবার লিখি একটু, ফার্স্ট ডিজিটটা হচ্ছে প্রকাশ করবে কার্বন সংখ্যা, সেকেন্ড ডিজিটটা প্রকাশ করবে হাইড্রোজেন সংখ্যা, থার্ড ডিজিট হচ্ছে প্রকাশ করবে হচ্ছে ফ্লোরিন সংখ্যাকে। আর যদি বাকি কোনো হচ্ছে মৌল দরকার হয় যোজনী পূর্ণ করার জন্য, সেটা হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রথম ডিজিট হচ্ছে কে? কার্বন। তাহলে আমরা বলতে পারি কার্বন আছে 2টা, এখানে 2, দ্যাট মিনস হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে 2। সেকেন্ড ডিজিট হচ্ছে হাইড্রোজেন, সুতরাং হাইড্রোজেন এখানে 0 আছে, তাহলে হাইড্রোজেন সংখ্যা আমাদের থাকবে না। থার্ড ডিজিট হচ্ছে আমাদের ফ্লোরিনকে নির্দেশ করে, তাহলে এখানে 4 আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি ফ্লোরিন আছে কয়টা? 4টা। এখন তুমি এর গাঠনিক তৈরি করে দেখো, কার্বন আছে 2টা, তাহলে আমরা দেখো আমাদের হচ্ছে কার্বন 2টা এবং ফ্লোরিন আছে 4টা। তাহলে এখানে যদি হচ্ছে 4টা ফ্লোরিন ওই কার্বনের সাথে যদি দেই, একটা কার্বনের যোজনী দেখো পূর্ণ হয়েছে, বাট বাকি কার্বনের যোজনী 2 হয়েছে, বাট 2টা বন্ধন খালি আছে। তাহলে আমাদের ওই বাকি যোজনীগুলো পূর্ণ করার জন্য যদি কোনো মৌল দরকার হয়, সেই মৌল হিসাবে ব্যবহৃত হবে ক্লোরিন। তাহলে দেখো আমরা CFC 114-এর সংকেতটা পেয়ে গেলাম, C2H4Cl2। বুঝছি কিনা বলো? জি স্যার। স্যার এখানে 90 যোগ করতে হবে কেন? এটা একটা টেকনিক, মানে হচ্ছে শর্টকাট মেথড, এটা তোমাকে অ্যাডমিশনে শেখানো হবে, জাস্ট একটা টেকনিক, বুঝছো? সহজে মনে রাখার জন্য, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে যদি রিভার্স ওয়েতে কোশ্চেনটা করা হয় যে C2H4Cl2 কিসের সংকেত? এখন তুমি দেখো, তুমি কার্বন, ফ্লোরিন, ক্লোরিন আর হাইড্রোজেন এগুলো মিক্সড হয়ে যে যৌগগুলো গঠিত হয় সেগুলো কি? CFCর সংকেত তুমি জানো। তাহলে এখানে আছে কার্বন, ফ্লোরিন, ক্লোরিন, তো এটা যে একটা CFC সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম নাকি? বুঝতে পেরেছি না যে এটা একটা CFCর সংকেত হবে? এখন দেখো এখানে হচ্ছে আমরা এই প্রথম ডিজিটটা কি? প্রথম ডিজিটটা কার্বন নির্দেশ করত, এই যেখানে দেখো প্রথম ডিজিটটা হচ্ছে কার্বন নির্দেশ করত। তাহলে প্রথম ডিজিট কার্বন আছে কয়টা? 2টা, তাহলে এখানে আমরা 2 লিখতে পারি। সেকেন্ড যে ডিজিটটা সেটা হাইড্রোজেন হবে, তাহলে এখানে হাইড্রোজেন নেই, তাহলে সেকেন্ড ডিজিটটা আমরা কি 0 বসাতে পারি। থার্ড ডিজিট হচ্ছে কি? আমাদের ফ্লোরিন নির্দেশ করবে, তাহলে এখানে দেখো ফ্লোরিন আছে 4টা, তাহলে থার্ড ডিজিট হিসাবে কি আমরা 4 লিখতে পারি। এই সংকেতটা দেখে দেখে এটা এটুক লিখতে পারবো না। এরপরে কি করব? এখান থেকে 90 বিয়োগ করব, তাইলেই তো 114 হয়ে গেল। দ্যাট মিন্স এই যৌগটা হচ্ছে CFC 114 এর সংকেত। আমরা কি বুঝতে পারছি?
স্যার এখানে তো সেকেন্ড ডিজিটটা 0 বলে হাইড্রোজেন নাই, তো যদি এখানে মানে ক্লোরিন যদি না থেকে কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিন থাকে, তাহলে কি সেটা সিএফসি হবে না? অবশ্যই হবে, কেন হবে না? ক্লোরিন কখন দরকার? ক্লোরিন দরকার হবে তখনই যখন হচ্ছে গিয়ে আমাদের যোজনী অপূর্ণ আছে। যেমন তুমি দেখো এইখানে এই ক্লোরিন দুইটা কেন আনছি, এই কার্বনের হচ্ছে গিয়ে যোজনীটা পূর্ণ হয়েছিল না, তো যোজনীটা পূর্ণ করার জন্য আমরা ক্লোরিনটা নিয়ে আসি, আদারওয়াইজ তো আমাদের ক্লোরিনের দরকার হয় না। বুঝছো? যেমন তোমাকে আরেকটা তাহলে যদি কার্বন ফ্লোরিন শুধু থাকে, এই দুইটা মৌল যদি থাকে, তাহলেও কি সিএফসি হবে নাকি? কার্বন আর ফ্লোরিন, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না, অবশ্যই হবে। আমরা যদি হচ্ছে সিএফসি দেখো 121-এর এটা লিখি, 121-এর সাথে তুমি 90 যোগ করো, তাহলে হয় কি দেখো 1, 11-র 1 হাতে আমার 1, 211 আসে, তাই না? তাহলে এখানে কার্বন হচ্ছে কয়টা? 2টা। এখন দেখো একটা হাইড্রোজেন কিন্তু আছে, ফ্লোরিন আছে কয়টা? একটা, তাই না? এখন তুমি দেখো এখানে এর জন্য যদি গাঠনিক তৈরি করো, কার্বন হচ্ছে 2টা কার্বন দিলাম, এখন 2টা কার্বনে হাইড্রোজেন আছে একটা, ফ্লোরিন আছে একটা, তাই না? তা বাকি সকল হাতগুলো কি খালি না? তো সেই খালি হাতগুলোকে আমরা ক্লোরিন দ্বারা পূর্ণ করব। তাহলে দেখো এই সিএফসি 121-এর সংকেতটা কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে যে C2H8, আর ক্লোরিন হচ্ছে কয়টা? 4টা। বুঝতে পারছো? তো অবশ্যই হচ্ছে যে কোনো কম্বিনেশন অবস্থায় এই জিনিসগুলো থাকতে পারবে। বুঝছি না, বুঝি না এখনো। জি স্যার। আবার এইটাকে যদি তুমি রিভার্স ভাবে যাও, তুমি দেখো তাহলে এখানে কার্বন আছে 2টা, তাহলে 2 লিখবা। দ্বিতীয় ডিজিট হাইড্রোজেনটাকে নির্দেশ করে, হাইড্রোজেন আছে একটা, তাহলে হচ্ছে গিয়ে তুমি 1 লিখো। তৃতীয় ডিজিট ফ্লোরিনটাকে নির্দেশ করে, ফ্লোরিনও আছে একটা। এটা থেকে এখন কি 90 বিয়োগ করবা, তাহলে কি আসে? 121। তাহলে এই যৌগটা হচ্ছে সিএফসি 121-এর সংকেত। জাস্ট যখন তুমি নাম্বার থেকে সংকেতে যেতে চাবা, তখন হচ্ছে 90 যোগ করা হয়, ওখানে যে নাম্বারটা দেওয়া থাকবে। আবার যদি তুমি সংকেত থেকে নাম্বারে যেতে চাও, তাহলে ওই সংকেত দেখে দেখে ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট অনুসারে হচ্ছে কি আমরা কি করব, ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট অনুসারে হচ্ছে আমরা এটা বের করব যে এখানে কত আসে। এরপর হচ্ছে আমরা 90 বিয়োগ করব। তো 90 বিয়োগ করলে আমরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কত সিএফসি হবে, সেই সিএফসির হচ্ছে গিয়ে মূল জিনিসটা আমাদের চলে আসবে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ বলো। স্যার এই সিএফসি শেষ সংকেত কত? এর কোনো ইয়া নাই, যে কোনো নাম্বারই আসতে পারে। আচ্ছা, যদি এটা মানে হাজারের উপরে হয়ে যায় তখন? বুঝি নাই। সব ক্ষেত্রে মানে তুমি এখানে তো এভাবে আমরা চিন্তা করবা, হাজারের উপরে হবে না, ওটা লেস দ্যান অলমোস্ট এরকম 121-ই হাইয়েস্ট চিন্তা করা হয়। এরপরে আসলে উদাহরণ হিসাবে কখনো আমি নিজেও দেখি নাই, 121-ই হাইয়েস্ট চিন্তা করা হয়। 200 করা হতে পারে, কিন্তু ওইভাবে হাইয়েস্ট কত এরকম স্পেসিফিক কোনো ভ্যালু নেই। তুমি যে কোনো ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে যদি হয় তখন হচ্ছে এইভাবে মানে 90 যোগ করবা, তোমাকে যে ডিজিটটাই দেওয়া হোক না কেন 90 যোগ করবা, যোগ করে যে অ্যান্সারটা পাবা ওইটা হচ্ছে প্রথম ডিজিটটা কার্বন হিসাবে নিবা, দ্বিতীয় ডিজিটটা হাইড্রোজেন হিসাবে নিবা, তৃতীয় ডিজিটটাকে ফ্লোরিন হিসাবে নিবা। এরপর যদি হচ্ছে যোজনী পূর্ণ করার জন্য আর কোনো মূলক দরকার হয়, সেই মূলকটা হচ্ছে গিয়ে আমরা ক্লোরিন হিসাবে নিয়ে, যে কটা ক্লোরিন লাগে সেটা আমরা ক্লোরিন সংখ্যাটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে যোজনীটা পূর্ণ করব। দ্যাট মিন্স দেন হচ্ছে গিয়ে আমরা সংকেতটা পেয়ে যাব। বুঝছি? ওকে, এরপর দেখো আমাদের সিএফসির কিছু উল্লেখযোগ্য ব্যবহার আছে। সিএফসির ব্যবহারটা পড়তে হবে। সিএফসি এর ব্যবহার, সিএফসির ব্যবহার রূপে কি আছে, যেমন এটা হচ্ছে গিয়ে দেখো এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর যন্ত্রে ব্যবহার করে। তারপর হচ্ছে গিয়ে তরল প্রসাধনী স্প্রে, প্রচুর পরিমাণে সিএফসি ব্যবহার করা হয়। আমরা অনেক সময় প্রসাধনী হিসাবে স্প্রে টাইপের যে জিনিসগুলো ব্যবহার করি সেখানে হচ্ছে সিএফসি ব্যবহার করা যেতে পারে। অনেক সময় হচ্ছে কীটনাশক, পোকামাকড় দমনের বিষাক্ত দ্রবণ তৈরিতেও হচ্ছে দ্রাবক হিসাবে আমরা সিএফসি ব্যবহার করতে পারি, পোকামাকড় দমনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপর দেখো ফোম জাতীয় পদার্থকে ফাঁপিয়ে তোলার কাজে ব্যবহার করতে পারি, হ্যাঁ, শেভিং ফোম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর দেখো ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য আমরা সিএফসি ব্যবহার করতে পারি। আর খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে তো সিএফসি ব্যবহার করা হয়েই থাকে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিএফসিটা আমরা ব্যবহার করি কিভাবে, মানে কোন কোন জায়গায় আমরা সিএফসিটা ব্যবহার করি। এখন সিএফসি কিন্তু আমাদের ওজোন স্তরটা, যে বায়ুমণ্ডলটাকে ঘিরে যে একটা স্তর আছে সেই স্তরটাকে কিন্তু এই ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসিটা কি করে, এই ওজোন স্তরটাকে কিন্তু ধ্বংস করে। তো ওজোন স্তরটা অ্যাকচুয়ালি কীভাবে ক্ষয় হয় দেখো, সাপোজ আমরা যদি সিএফসি 11 নেই, সিএফসি 11-এর সংকেত হচ্ছে CFCl3, তাই তো? তাহলে এখন দেখো এই যে CFCl3, এটা প্রথমত দেখো
সংকেত আকারে যদি লিখো এখানে ফ্লোরিন আছে, মানে গাঠনিক সংকেত আকারে যদি লিখো, তাহলে এই কার্বনের সাথে কি একটা ক্লোরিনের বন্ধন আছে না, তো এটাকে যদি আমরা ডিভাইড করে দিই, তা ডিভাইড করে দিলে আমাদের দেখো CF Cl2 হয়ে যায় না। তো এই কার্বনের কি হয়, একটা ইলেকট্রন, দেখো এই ইলেকট্রন কিন্তু বন্ধন তৈরি করেছিল, সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আমরা হচ্ছে ফার্স্ট পার্টের তৃতীয় অধ্যায় পড়েছিলাম সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন। তাহলে এখানে দেখো এরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করেছে, তাই তো। তা ইলেকট্রন শেয়ার করলো, এখন এই ক্লোরিনটা কি, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে কি আলাদা হয়ে গেল, বুঝতে পারছো? এই যে ডটটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করেছে, ওই যে দুইটা ইলেকট্রনের মাঝে যে বন্ধনটা হয়েছিল সেটা তো এখন ভেঙে গেছে। তাহলে কার্বন কি করছে, ওর ইলেকট্রনটাকে নিয়েছে, আলাদা করেছে, সেইটাকে এখানে বোঝানো হয়েছে। আবার ক্লোরিনও কি করেছে, এই যে কার্বন ক্লোরিনের মাঝে যে বন্ধনটা হয়েছিল, ক্লোরিনও তার ইলেকট্রন একটা নিয়ে, যেটা বন্ধনে অংশগ্রহণ করেছিল সেটাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছে। আমরা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তো এভাবেই দেখো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের এই মূলকগুলো হচ্ছে গিয়ে ওভাবেই ভেঙে ভেঙে দেখাইছে। জাস্ট হচ্ছে বন্ধন থেকে কি করছে, দেখো পরেরটায় CF2Cl2 আছে, তা CF2Cl2 ওখানে কি করছে, একটা ক্লোরিনটাকে বের করে দিছে। তাহলে কার্বনের আর ক্লোরিনের মাঝে যে আমাদের সমযোজী বন্ধন হয়েছিল দুইটা ইলেকট্রনের মাঝে, সেই দুইটা ইলেকট্রনের হচ্ছে গিয়ে আমাদের ওখানে বিভাজন করেছে, কার্বনটাকে আলাদা করেছে, ক্লোরিনটাকে আলাদা করেছে। তো এভাবে আসলে ওজোন স্তরটা ধ্বংস হয়। যেমন নর্মালি একটা CFC, তো CFC কি করে, ওজোন স্তরে গিয়ে ওজোন স্তরকে এভাবে বিয়োজিত করে, মানে ভেঙে ফেলে। এরকম আস্তে আস্তে ভেঙে ভেঙে একটা সময় দেখা যাচ্ছে কি, এর যে ধরো এতটুকু পুরুত্ব আমাদের ছিল, সেই পুরুত্বটা আস্তে 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 এরকম কমে যাচ্ছে। তো এরকম কমে গেলে একটা সময় দেখা যাবে আমাদের ওজোন স্তরটা হচ্ছে কি একদম বিলীন হয়ে যাচ্ছে। তখন সূর্যের দেখো অতি বেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে খুব সহজে প্রবেশ করতে পারবে। আর খুব সহজে আমাদের পৃথিবীতে প্রবেশ করলে আমাদের জন্য যেটা আসলে অনেক বড় ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে, বা আমাদের বসবাসের জন্যই অনুপযোগী হয়ে দাঁড়াবে। তো এটাই হচ্ছে আসলে ওজোন স্তর ক্ষয়, বা CFC কীভাবে ওজোন স্তরটা ক্ষয় করে। জাস্ট হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে গিয়ে ভাঙনের মাধ্যমে, যে বন্ধনগুলো ভেঙে এরা আস্তে আস্তে ওজোন স্তরটাকে ওভাবে ভাঙতে সাহায্য করে। তো আমরা বুঝছি এটা। এরপর দেখো এখানে হচ্ছে জি গিয়ে তোমাকে আমি এখানে বই থেকে দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে ওজোন স্তরটা কিভাবে ক্ষয় হচ্ছে। দেখো এই বিভিন্ন CFC, এটা দেখো আমাদের যদি ওজোন স্তরগুলো হয়, হ্যাঁ খেয়াল করিও ভালো করে, এই সূর্যের এখানে সূর্য আছে, সূর্যের আল্ট্রাভায়োলেট মানে বেগুনি রশ্মিগুলো এখানে আছে, দেখছো এখানে আছে। তাহলে এইটা হচ্ছে এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা হচ্ছে মনে করো বায়ুমণ্ডল, যেটা হচ্ছে বা ওজোন স্তর আমরা যেটা বলি। আর পৃথিবী হচ্ছে গিয়ে দেখো আমাদের যেখানে বসবাস করি সেটা হচ্ছে এই যে অন্য কালার চিহ্নিত আছে এটা। এখন দেখো সূর্যের অতি বেগুনি রশ্মি এটা দেখো ভেদ করে চলে আসতে পারে না, কিন্তু CFC কি করে, CFC হচ্ছে এই ওজোন স্তরগুলোকে কি করে আস্তে আস্তে হচ্ছে গিয়ে ক্ষয় করে, ঠিক আছে, ক্ষয় করে বা ছিদ্র করে, এভাবে আস্তে আস্তে ক্ষয় করতেছে। এই যে দেখো এখানে CFC এরকম ডট 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 দ্বারা বোঝানো হয়েছে। তো এভাবে CFC কি করে, ওজোন স্তরের ভিতরে প্রবেশ করে যায়, ওজোন স্তরটাকে হচ্ছে আস্তে আস্তে ওরা বিয়োজিত করতে থাকে বা আস্তে আস্তে ভাঙতে থাকে। তো এভাবে একটা সময় ভাঙতে ভাঙতে দেখা যাবে কি ওজোন স্তরটা ক্ষয় হয়ে যাবে। তো ওজোন স্তরটা যদি ক্ষয় হয়ে যায়, তখন তুমি দেখো খুব নর্মালি ওই যে সূর্যের আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মিগুলো যেটা আছে, সেটা হচ্ছে আমাদের পরিবেশের সাথে, মানে আমাদের পৃথিবীতে বা বায়ুমণ্ডলে খুব সহজে প্রবেশ করবে, এবং হচ্ছে যেটা মানব জাতি বা যে কোনো হচ্ছে প্রাণীর জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, বা মানুষের বসবাসের জন্যই একটা অনুপযোগী পরিবেশ করে গড়ে তুলবে। তাই বুঝতে পারছি আমরা আসলে CFCটার ক্ষতিকর প্রভাবটা, বা এই যে দেখো ওজোন স্তর ক্ষয়ের প্রভাবটা আসলে আমাদের কি হতে পারে, উদ্ভিদ এবং জীবগুলোর উপরে আমাদের প্রভাব ফেলতে পারে দেখো, এবং জলবায়ুর উপরে প্রভাব ফেলতে পারে। জলবায়ুর উপরে প্রভাব ফেলা মানে হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে বায়ুমণ্ডলের টেম্পারেচারটা অনেক হচ্ছে পরিবর্তন হতে পারে। তো এটাই এখানে বলছে। এরপর দেখো ওজোন স্তর হচ্ছে ক্ষয় নিয়ন্ত্রণের উপায়ও আছে। আমরা যে এই যে ওজোন স্তরটা দেখো যে ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত, তো এটা আসলে যাতে হচ্ছে ধ্বংস না হয় সেজন্য আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি, সেটা হচ্ছে আমরা যেহেতু CFC যাতে আমরা ব্যবহার না হয়, বা CFC কলকারখানায় যেহেতু CFC জাতীয় কোনো গ্যাসীয় উপাদান যাতে নির্গত না হয়, সেটার প্রতি যদি আমরা সিনসিয়ার হই বা কেয়ারফুল হয়ে যদি আমরা ওইটা প্রতিরোধ করতে পারি যে কোনো গ্যাসীয় উপাদান নির্গত হতে পারবে না, তখন দেখো আমরা ওজোন স্তরটাই আমাদের যদি CFC নির্গত হয় বা ওজোন স্তরে CFC যদি না যায়, তখন আমাদের ওজোন স্তরটা দেখো নর্মালি CFCর হাত থেকে
রক্ষা পাবে। দ্যাট মিন্স ওজোন স্তরটা ক্ষয় হলো না, আমাদের হচ্ছে এনভায়রনমেন্টটাও ঠিক থাকলো, হ্যাঁ, বায়ুমণ্ডলটাও ঠিক থাকলো, আমাদের এনভায়রনমেন্টও নর্মালি স্বাভাবিক বা ভালো অবস্থায় থাকলো। তো এটাই হচ্ছে আমাদের দেখো কিভাবে ওজোন স্তরটা যে ক্ষয় হয় সিএফসির মাধ্যমে যে ক্ষয় হয় সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা এখানে আছে। এরপরে দেখো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিটা কিভাবে হয়, অ্যাসিড বৃষ্টি কনসেপ্টটা ইম্পর্টেন্ট বটে। অ্যাসিড বৃষ্টির কনসেপ্টটা হচ্ছে তুমি দেখো বায়ুমণ্ডলে হচ্ছে গিয়ে তুমি সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এভাবে বিভিন্ন গ্যাসীয় উপাদান তুমি কলকারখানা থেকে নির্গত করতেছো। তাহলে দেখো সাপোজ সালফার ডাই অক্সাইড বায়ুমণ্ডলে তুমি নির্গত করেছো, এরপর এটা কি বায়ুমণ্ডলে জমা হয় গিয়ে, তাহলে যখন বৃষ্টিটা পড়ে তাহলে ওখানে তো পানি পড়ে, তাহলে ওই পানিটা কি বায়ুমণ্ডলে যে ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই গ্যাসীয় উপাদানগুলো আছে, যে সালফার ডাই অক্সাইডের সাথে মনে করো সালফার ডাই অক্সাইড আছে, এই পানিটা কি সালফার ডাই অক্সাইডটা পাইলো, তাহলে সালফার ডাই অক্সাইডের সাথে এই পানিটা যদি রিয়াকশন করে তখন দেখো H2SO3 উৎপন্ন করবে, যেটা আমাদের হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, যেটা একটা মৃদু অ্যাসিড। তাহলে যখন দেখো এই পানিটা হচ্ছে ভূপৃষ্ঠে পড়ার কথা ছিল, কিন্তু সেই পানিটা না পড়ে সালফার ডাইঅক্সাইডের সাথে মিক্সড হয়ে সে কী রূপে ভূপৃষ্ঠে পড়তেছে, অ্যাসিড রূপে ভূপৃষ্ঠে পড়তেছে। তো এভাবে যখন আসলে আমাদের বৃষ্টিটা যখন এভাবে হয়ে থাকে তখন ওইখানে যে আসলে আমরা লিকুইডটা পাই ওটা আসলে আমরা যদি সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সে ভূপৃষ্ঠে পতিত হয় তখন আমরা আসলে সালফিউরাস অ্যাসিড পাই। হ্যাঁ, তখন ওটা শুধু পানি থাকে না, দ্যাট মিন্স তার কিছু অ্যাসিডিক ধর্ম থাকে। এটা মানুষের শরীর বলো বা কোনো কিছুর উপরে পড়লে সেখানে ফোসকা টাইপের বা ক্ষয় হতে পারে, কোনো ভাস্কর্যের উপরে পড়লে দেখবা সেটা ক্ষয় হয়ে গিয়েছে, হ্যাঁ, বা হচ্ছে কোনো ফসলের উপরে যদি পড়ে, যদি কোনো ফসলের উপরে যদি পড়ে তখন অবশ্যই হচ্ছে গিয়ে দেখা যাবে কি ফসলের উপরে পড়লে ফসলটা বা আবাদি জমিটায় হচ্ছে গিয়ে পিএইচের পরিমাণটা বেড়ে যাবে, এবং আমাদের দেখা যাচ্ছে যে কোনো ফসলি জমিতে ফসল ভালো হলো না খারাপ হলো সেটা অবশ্যই পিএইচের মানের উপরে ডিপেন্ড করে। সো পিএইচের মানটা আসলে অসামঞ্জস্যতা একটা সৃষ্টি হবে, ওভারঅল আমাদের আসলে প্রচণ্ড পরিমাণ ক্ষতি হবে। তো এটাই আসলে অ্যাসিড বৃষ্টি। এখন অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে অ্যাসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তো অ্যাসিড বৃষ্টিটা আসলে কেন হচ্ছে দেখো, অ্যাসিড বৃষ্টিটা হওয়ার কারণটাই হচ্ছে এই যে বায়ুমণ্ডল সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাস উপাদানগুলো যে নির্গত করতেছে, এই কারখানাগুলো এগুলো নির্গত করার কারণেই তো আসলে বায়ুমণ্ডলে এগুলো গিয়ে জমা হয়। কারখানা যদি এগুলো নির্গত না করতো তাহলে তো বায়ুমণ্ডলে এগুলো মানে জমা থাকতো না। তো বায়ুমণ্ডল যদি এগুলো জমা না থাকতো তাহলে তো আসলে আমাদের অ্যাসিড বৃষ্টি হওয়ার প্রবাবিলিটিও থাকতো না। আমরা কি বুঝতে পারছি অ্যাসিড বৃষ্টির কনসেপ্টটা, অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টি কেন হয়, হ্যাঁ, এবং কিভাবে অ্যাসিড বৃষ্টি রূপান্তরিত হয়, আমরা কি বুঝতে পারছি? বলো বুঝছি কি না? জি স্যার, বুঝছি। থিওরিটিক্যাল জিনিস এই চ্যাপ্টারে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল জিনিস অলমোস্ট শেষ, ম্যাক্সিমামই পরীক্ষা দেওয়া নাই। আমি আজকে রাতে ইনশাল্লাহ পেপারটা দেখে ফেলবো। চারজন না কয়জনে পরীক্ষা দিয়েছো ওই দিন। আসলে আমার হয়েছিল কি, আমার আসলে গ্রামে ছিলাম তো কারেন্ট আসলে ছিল না, সকাল থেকেই কারেন্ট ছিল না, এই জন্য আসলে প্রবলেমটা হয়েছে। আমিও বুঝতে পারি না যে আসলে সারাদিনে কারেন্ট আসবে না, তাহলে আর ফোন টেপাটিপিও করতাম না, এই জন্য আসলে প্রবলেমটা হয়েছিল। যাই হোক, মানে হচ্ছে গিয়ে পরে অবশ্যই তোমরা পরীক্ষা দিতে পারতা যদি ইচ্ছা শক্তিটা থাকতো। চারজন না পাঁচজনে পরীক্ষা দিয়েছো, যেটা আসলে অনেক ভুল কাজ করেছো। যাই হোক, আমরা এই চাপটা শেষ হলে পূর্ণাঙ্গ একটা এক্সাম নিব। দেখো খেয়াল করো, তো এখানে আমাদের দেখো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব আমাদের কি কি প্রভাব ফেলতে পারে। দেখো মাটি এবং উদ্ভিদের প্রভাব আমি অলরেডি ক্ষতিকর প্রভাবগুলো বলেছি। দেখো এখানে আমাদের ভাস্কর্য আছে, হ্যাঁ, ভাস্কর্যের উপরে যদি অ্যাসিড বৃষ্টি পড়ে, ভাস্কর্যগুলো দেখো এটা হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টি পড়ার আগের মুহূর্ত ছিল, এটা হচ্ছে পরের মুহূর্ত। দেখো পুরো ভাস্কর্যটা হচ্ছে গিয়ে ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে। তারপর দেখো জলজ প্রাণীর উপরে প্রভাব পড়বে। জলজ প্রাণীর উপরে কেন প্রভাব পড়বে, কারণ ওই পানিটা হচ্ছে যখন হচ্ছে নদী বা খাল বিলে ছড়িয়ে যাবে, ওখানে যে আমাদের জলজ প্রাণীগুলো আছে, হ্যাঁ, মাছ টাছ আছে যেগুলো, তো ওগুলো দেখো আমাদের হচ্ছে পানির পিএইচের পরিমাণটা হচ্ছে গিয়ে কমে যাবে অনেকটা, মানে অ্যাসিডিক হয়ে যাবে, যেখানে আসলে মাছের যে আসলে বসবাস করার জন্য যে আসলে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটাও নষ্ট হয়ে যাবে, যার জন্য আসলে আমাদের জলজ প্রাণী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। এরপর দেখো স্থাপত্য এবং ইরামতের উপরে প্রভাব। এই যে দেখো আমাদের স্থাপত্য ভাস্কর্য আছে, এগুলো হচ্ছে আমাদের আসলে অনেক ক্ষতি হবে। তারপর মানুষের উপরে প্রভাব। দেখো মানুষের উপরে প্রভাব বলতে মানুষের যদি ত্বকের উপরে যদি হচ্ছে গিয়ে অ্যাসিড বৃষ্টি একটা ফোঁটাও পরে দেখা যাবে ত্বক হচ্ছে ছিদ্র হতে পারে, হালকা পুড়ে যেতে পারে। আমাদের হাতে তাওয়া লাগলে যেমন হাতটা পুড়ে যায়, সেরকম হচ্ছে ফোসকা ফোসকা সৃষ্টি হতে পারে আমাদের শরীরে। তো এইটাই আমাদের আসলে খুব ক্ষতিকর দিক, তো এগুলোর প্রতি আমাদের সিনসিয়ার থাকতে হবে।
এরপর দেখো অ্যাসিড বৃষ্টি হচ্ছে হ্রাসের উপায়। অ্যাসিড বৃষ্টি হ্রাসের উপায় অ্যাজ ইউজুয়াল তো আসলে আমাদের শিল্প কারখানা থেকে যে গ্যাস উপাদানগুলো তুমি নির্গত করো, সেই গ্যাস উপাদানগুলো যদি নির্গত না হয় বা গ্যাস উপাদানগুলোকে তুমি যদি অন্য কিছুতে রূপান্তরণ করো, দেখো আমাদের শিল্প কারখানা থেকে মনে করো সালফার ডাইঅক্সাইড নির্গত হলো। এখন এই সালফার ডাইঅক্সাইডের সাথে যদি পুনরায় অক্সিজেনের বিক্রিয়া করো তাহলে সালফার ডাইঅক্সাইড হয়। এই সালফার ডাইঅক্সাইডের সাথে যদি তুমি পানির রিয়াকশন করো তখন সালফিউরাস অ্যাসিড কল কারখানায় তুমি তৈরি করতে পারো। তার মানে কি দেখো, এই সালফার ডাইঅক্সাইডটা বায়ুমণ্ডল যদি না ছেড়ে দিয়ে ওর সাথে পুনরায় অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, এরপর উৎপন্ন যৌগটার সাথে যদি আবার পানির রিয়াকশন করে সালফিউরিক অ্যাসিড তৈরি করি, তখন দেখো ওই যে বের হয়ে যাবে যে উপাদানটা, সেই উপাদানটা থেকে আমরা আলাদা আরেকটা কেমিক্যাল তৈরি করতে পারতেছি, যেটা আমাদের হচ্ছে গিয়ে একটা এটাও আসলে কি উৎপাদক হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তা এভাবে আসলে আমরা ইয়াগুলো যদি নেই, পদক্ষেপগুলো যদি নেই, তাহলে দেখা যাবে যে খুব সহজেই অ্যাসিড বৃষ্টিটা মানে নির্গম করা পসিবল। বুঝতে পারছি? তারপর দেখো আমাদের হচ্ছে একটা ইয়ে আছে, মানে অ্যাসাইনমেন্টের মতন আছে, যে কোনো এলাকায় অ্যাসিড বৃষ্টির সম্ভাবনার কারণটা বিশ্লেষণ করতে বলছে। তো কোন এলাকায় অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে? যে এলাকায় হচ্ছে গিয়ে অনেক বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে, ওই এলাকাগুলো হচ্ছে গিয়ে আমাদের কি অ্যাসিড বৃষ্টির হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে, কারণ ওখান থেকে যে শিল্প কারখানাগুলো যেগুলো আছে, ওই শিল্প কারখানাগুলো ওখান থেকে আমাদের কি বিভিন্ন গ্যাস উপাদানগুলো কন্টিনিউয়াসলি নির্গত করতেছে, এবং এই গ্যাস উপাদানগুলোই আমাদের কি করবে, বায়ুমণ্ডলে চলে যাবে। এরপর বায়ুমণ্ডলে কি হবে, বায়ুমণ্ডলে ওই গ্যাস উপাদানগুলোর সাথে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে যে বৃষ্টির পানি বা মেঘরূপে যে আর্দ্র অবস্থা, পানির আর্দ্র কণাগুলো যে জমা হবে, ওগুলো হচ্ছে রিয়াকশন করে ভূপৃষ্ঠে পতিত হলে, তখন তো নর্মালি পানির রূপে আর পতিত হচ্ছে না, ওই গ্যাস উপাদানগুলোর সাথে পানি রিয়াকশন করে অ্যাসিডে রূপান্তরিত হয়ে ভূপৃষ্ঠে তারপর পতিত হচ্ছে। দ্যাট মিন্স আমাদের অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হচ্ছে। তাহলে অবশ্যই এখানে দেখো কোন এলাকায় যদি শিল্প কারখানা বেশি গড়ে ওঠে, ওই এলাকার বায়ুগুলো হচ্ছে নর্মালি আমরা বলতে পারি যে বিশুদ্ধ নয়, বা হচ্ছে গিয়ে ওখানে যে বৃষ্টিটা পড়বে ওই যে বায়ুর সাথে হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলে যেগুলো জমা থাকবে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এদের সাথে ওই যে বৃষ্টির পানিটা যেটা পড়বে, বৃষ্টির পানিটা হচ্ছে বিক্রিয়া করে আমাদের হচ্ছে গিয়ে সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড নাও, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড যদি নাও, তাহলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, যেটা ভূপৃষ্ঠে যখন পতিত হবে তখন তাকে আমরা অ্যাসিড বৃষ্টি রূপে সংজ্ঞায়িত করব। আমরা কি বুঝতে পারছি? বুঝছি কিনা বলো, স্যার বলো বলো কি বলবা? না স্যার বুঝতে পারছি। সহজ, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তুমি চাইলে নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবা যদি একটু জ্ঞান থাকে। হ্যাঁ, একটু হলো জিনিসগুলো কিন্তু সহজ। ওকে, এরপর আমরা হচ্ছে গিয়ে অ্যাসিডে চলে যাব। অ্যাসিডের হচ্ছে তিনটা তত্ত্ব আছে। প্রথম যে তথ্যটা, সেই তথ্যটা হচ্ছে আরহেনিয়াসের তত্ত্ব। আরহেনিয়াসের তত্ত্ব, এটা হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারের প্রথম তথ্য, আরহেনিয়াসের তথ্য। তো আরহেনিয়াসের তত্ত্বে আসলে যে কথাগুলো বলা হয়েছে, ফার্স্ট অফ অল আরহেনিয়াসের তত্ত্বে বলা হয়েছে এই তথ্যটা শুধু জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অজলীয় দ্রবণের জন্য প্রযোজ্য হবে না। তাহলে আরহেনিয়াসের মতামত অনুসারে কোনো একটা মৌলকে বা কোনো একটা যৌগকে অ্যাসিড বা কোনো একটা যৌগকে যদি ক্ষার বলতে হয়, তখন ওটা অবশ্যই জলীয় দ্রবণের সাপেক্ষে চিন্তা করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আরহেনিয়াসের মতবাদ অনুসারে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন থাকলে সেটা হচ্ছে অ্যাসিড, এবং ওএইচ মাইনাস আয়ন থাকলে সেটা হচ্ছে ক্ষার। এটা হচ্ছে আমাদের আরহেনিয়াসের মতবাদ অনুসারে। এটা যেটা আমাদের হচ্ছে অনেক প্রাচীন মতবাদ, যে হাইড্রোজেন প্লাস আয়ন যদি থাকে তখন ওখানে অ্যাসিড বিদ্যমান আমরা বলতে পারি, আর ওএইচ মাইনাস আয়ন যদি থাকে ওখানে হচ্ছে আমাদের ক্ষার বিদ্যমান আছে বলে আমরা বলতে পারবো। তাহলে দেখো, আমরা যদি HCl কে বিয়োজিত করি, এখানে H প্লাস এবং Cl মাইনাস আছে, তাহলে H প্লাস যেহেতু আছে তাহলে এটাকে অবশ্যই অ্যাসিড বলতে পারবো, কিন্তু এই দ্রবণটা অবশ্যই কি জলীয় দ্রবণে কনসিডার করতে হবে। এরপর সোডিয়াম হাইড্রক্সাইড যদি চিন্তা করি, সোডিয়াম প্লাস এবং OH মাইনাস, তাহলে এখানে যেহেতু OH মাইনাস আছে, তাহলে আরহেনিয়াসের মতবাদ অনুসারে অবশ্যই একে ক্ষার বলতে পারবো, এবং এটাও দেখো আমাদের একটা গ্রহণ করবে, এজন্যই হচ্ছে গিয়ে আমরা এই যে গ্রহণ করি তো মাইনাস হয়, তাই না? আর হচ্ছে একটা যদি ত্যাগ করে, আয়ন যদি একটা ত্যাগ করে তখনই তো প্লাস হয়। তাহলে যেহেতু OH মাইনাস কেন হলো, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করেছে।
এখন যদি তুমি থিওরিতে যাও, আর্হেনিয়াসের মতবাদ অনুসারে কি বলছে দেখো, মানে বইটা ওপেন অবশ্যই তোমাদের সামনে হয়তো বা আছে, দেখো সংজ্ঞা কি বলছে। যেসব পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। তাহলে অ্যাসিড দেখো কি করেছে, একটা হাইড্রোজেন আয়ন দান করে, আর ক্ষার কি করে ওএইচ মাইনাস হয়েছে, যেটা বললাম আমরা গ্রহণ করবে। তাহলে ওএইচ মাইনাস হওয়ার কারণে কি করবে, এটা এটা হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে। তাহলে দেখো আমাদের আর্হেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিড তাকেই বলবো যে হচ্ছে গিয়ে নর্মালি একটা হাইড্রোজেন আয়ন হচ্ছে গিয়ে ত্যাগ করতে পারে, তাকে আমরা অ্যাসিড বলবো। আর যে নর্মালি একটা আয়ন গ্রহণ করতে পারবে তাকে আমরা ক্ষার বলবো। বুঝতে পারছে আর্হেনিয়াসের মতবাদটা? এবং আর্হেনিয়াসের মতবাদের সব থেকে ভাইটাল যে জিনিসটা, সেটা হচ্ছে অবশ্যই আমাদের জলীয় দ্রবণটা হতে হবে। অজলীয় দ্রবণের ক্ষেত্রে আমাদের আর্হেনিয়াসের মতবাদটা মোটেই প্রযোজ্য নয়। আমরা বুঝছি কিনা বলো? জি স্যার। এখন দেখো আর্হেনিয়াসের মতবাদ অনুসারে কিছু সমস্যাও আছে। এখন আর্হেনিয়াসের মতবাদ অনুসারে যেমন আমরা NH3 এটাকে আমরা ক্ষার বলি, NH3 একটা ক্ষার, কিন্তু আর্হেনিয়াসের মতবাদ অনুসারে কি আমাদের OH মাইনাস থাকতে হবে, কিন্তু NH3 তে কি কোনো OH মাইনাস আছে বলো? না। তাহলে এটাকে কি আর্হেনিয়াসের মতবাদ অনুসারে আমরা ক্ষার বলতে পারবো? পারবো না। তাহলে অবশ্যই হচ্ছে আরএনএস এর মতবাদের অনেক সীমাবদ্ধতা থাকবে। তো এরকম হচ্ছে আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা আছে যে আরএনএস এর মতবাদের কি কি সীমাবদ্ধতা থাকতে পারে। যেমন হচ্ছে গিয়ে এটা আমরা অজলীয় দ্রবণে হচ্ছে যদি চিন্তা করি, তখন হচ্ছে গিয়ে আমরা এটা চিন্তা করতে পারবো না, অবশ্যই জলীয় দ্রবণ চিন্তা করতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অ্যাসিড হতে হলে অবশ্যই হাইড্রোজেন আয়ন দান করতে হবে, ক্ষার হতে হলে অবশ্যই হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে থাকতে হবে। তাহলে এখানে দেখো আমাদের হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়ন কিছুই নেই, অ্যাসিড ক্ষার কিছুই হবে না। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে নর্মালি জলীয় দ্রবণ অজলীয় দ্রবণ ব্যাপারটা তো আছেই। এখন দেখো এখানে হচ্ছে গিয়ে NH3 তে আমাদের হাইড্রোক্সাইড আয়ন নেই, তাও এটা কিন্তু আমাদের ক্ষার। তাহলে অবশ্যই এটাই কিন্তু আমাদের আরএনএসের তত্ত্বের হচ্ছে কি অন্যতম মেজর একটা ত্রুটি, যে সকল অ্যাসিড ক্ষারকে হচ্ছে আমরা অ্যাসিড ক্ষারের অন্তর্ভুক্ত করতে পারি না। এই তথ্য অনুসারে কিছু প্রবলেম বা কিছু কমপ্লেক্সিটি থেকে যায় এখানে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝতেছো তো? জি স্যার। ওকে, তাহলে আরএনএসের মতবাদ পর্যন্ত আমাদের হলো। এখনই ভিডিও কেটে যাবে, তোমরা হচ্ছে কেটে গিয়ে জয়েন করো। আরএনএসের মতবাদ সীমাবদ্ধতাও আমি কিছুটা বললাম, সীমাবদ্ধতা পড়ার পরে আমরা হচ্ছে বর্নেস্টেড লাউরি মতবাদ বা অনুবন্ধী অম্লক্ষারক মতবাদটা পড়বো। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমরা আবার জয়েন করো, আমি কেটে দিচ্ছি। দেন হচ্ছে আমরা বর্নেস্টেড লাউরি মতবাদ এবং অনুবন্ধী অম্লক্ষারটা পড়বো।